কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলেই যেই জায়গাটির নাম বাঙালিদের সবার প্রথম মনে আসে তা হলো শান্তিনিকেতন। বিশ্বকবির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়গুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বোলপুর শান্তিনিকেতনের নাম। 1921 সালে মানবতার মন্ত্রকে সামনে রেখে কবিগুরু শান্তিনিকেতনের নির্মাণ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা শুধু ভারতেরই নয় সমগ্র পৃথিবীতে আজও এক অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র। এবং এই কারণেই সাম্প্রতিককালে ইউনেস্কো থেকে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও প্রদান করা হয়েছে। তবে শুধু বিশ্বভারতীই নয়, শান্তিনিকেতনের বিভিন্ন স্থানের সাথে বাঙালি আজও তার আত্মিক টান অনুভব করে। তা সে খোয়াইয়ের হাটই হোক বা কোপাইয়ের তীর, শান্তিনিকেতনের নাম বাঙালির আজও অন্যতম প্রিয় ডেস্টিনেশনের মধ্যে একটি। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে অবস্থিত শান্তিনিকেতন একদিকে যেমন রবি ঠাকুরের চিন্তাধারার স্মারক, ঠিক তেমনই সপ্তাহান্তের ছুটি হোক বা দুদিনের স্বাদ বদলের ঠিকানা, বাঙালিদের অন্যতম পছন্দের জায়গা শান্তিনিকেতন। শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছরই বাঙালিরা ভিড় জমান শান্তিনিকেতনে। তবে পৌষ মেলা বা বসন্ত উৎসব এই সময়গুলিতে শান্তিনিকেতন এক অনন্য রূপ ধারণ করে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমার 1 রাত 2 দিনের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই সঙ্গে থাকবে শান্তিনিকেতন ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রথমেই বলি শান্তিনিকেতন কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে শান্তিনিকেতন পৌঁছানোর সেরা মাধ্যম হলো রেলপথ। কলকাতা থেকে সারাদিনই বেশ কিছু ট্রেন আপনারা পেয়ে যাবেন শান্তিনিকেতন যাওয়ার জন্য। এর মধ্যে সকালের দিকের বেশ কিছু ট্রেন হলো সকাল 6:05-এর 13017 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, সকাল 7:20-র 13187 শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, সকাল 8:55-র 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, সকাল 10:05-এর 12317 হাওড়া বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন এক্সপ্রেস, সকাল 10:40-এর 13015 হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। এই প্রতিটি ট্রেনেই সেকেন্ড সিটিংয়ের ভাড়া জনপ্রতি 85 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া জনপ্রতি 300 টাকা। রেলপথে কলকাতা থেকে বোলপুরের দূরত্ব প্রায় 152 কিলোমিটার। ট্রেনে কলকাতা থেকে বোলপুর পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। সকালের দিকের এই ট্রেনগুলি ধরলে আপনারা দুপুরের আগেই শান্তিনিকেতন পৌঁছে যাবেন। শান্তিনিকেতন পৌঁছানোর জন্য আপনাদের নামতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এছাড়া যদি আপনারা ট্রেনে ট্রাভেল করতে না চান, সেক্ষেত্রে কলকাতার এসপ্ল্যানেড থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এসি ভলভো বাসেও বোলপুর পৌঁছাতে পারেন। কলকাতা থেকে সড়কপথে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। সকাল 6:45 এসপ্ল্যানেডের L20 বাস টার্মিনাল থেকে এই বাসটি ছাড়ে। কলকাতা থেকে বোলপুর পর্যন্ত এই বাসের ভাড়া জনপ্রতি 375 টাকা। বাসের টিকিট আপনারা যেদিন যাবেন সেদিন সকালে L20 বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে কাটতে পারেন, বা আগে থাকতেই অনলাইনে WBTCর ওয়েবসাইট বা রেড বাস অ্যাপ থেকেও কেটে নিতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। WBTCর ভলভো বাসে কলকাতা থেকে বোলপুর পৌঁছানোর অভিজ্ঞতা আমি আগেই একটি ভিডিওতে শেয়ার করেছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। শান্তিনিকেতনে কোথায় থাকবেন? শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের থাকার জন্য বিশ্বভারতী প্রাঙ্গণের পাশেই ভুবনডাঙ্গা অঞ্চলে ও সোনাঝুরির হাটের পাশে বেশ কিছু ভালো হোটেল রয়েছে। তবে এর মধ্যে সোনাঝুরির পাশের হোটেল ও রিসর্টগুলি কিছুটা এক্সপেন্সিভ। আমি যেহেতু মাত্র 1 দিনের জন্য শান্তিনিকেতন গেছিলাম, তাই পৌঁছে হোটেল খোঁজার ঝামেলা না রেখে আগেই পশ্চিমবঙ্গ সরকারের বোলপুর ইউথ হোস্টেলে রুম বুক করে রেখেছিলাম। এই হচ্ছে ইউথ হোস্টেলে আমার ঘর। এটা একটা নন এসি ডবল বেডরুম, বেড,
ফ্যান, এই পাশে একটা ছোট বেড সাইড টেবিল রয়েছে, কাভার্ড একটা, এইখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার, টিভি রয়েছে, এই পাশে একটা ড্রেসিং টেবিল, ডাস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু মোটামুটি বেশ ভালোই সাইজের, বেসিন, মিরর, ওয়েস্টার্ন কোমোড, গিজারেরও ব্যবস্থা ছিল। ওয়াশরুম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। তবে আমি আপনাদের এখানে থাকতে সাজেস্ট করব না, কারণ এই রেঞ্জে আপনারা হোটেলে ভালো রুম পেয়ে যাবেন। এই রুমটার ভাড়া 700 টাকা, জিএসটি এবং অন্যান্য চার্জেস মিলিয়ে আমার পড়েছে টোটাল 850 টাকার কাছাকাছি। তবে আমার মনে হয় এই রেঞ্জে আপনারা বাইরে এর থেকে বেটার রুম পেয়ে যাবেন। এই রুমটা সব ঠিক আছে, কিন্তু মেন সমস্যা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। রুমের সাইজ ভালো, ওয়াশরুমেরও সাইজ ভালো। ওয়াশরুমটা যদিও বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে রুমটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো। শান্তিনিকেতনে কিভাবে ঘুরবেন? শান্তিনিকেতন ঘুরে দেখার সবথেকে ভালো মাধ্যম হলো টোটো। শান্তিনিকেতনে পৌঁছে প্রথমেই স্টেশন বা বাসস্ট্যান্ডের সামনে থেকে আগামী 2 দিনের জন্য একটা টোটো রিজার্ভ করে নেবেন। ঘড়িতে এখন দুপুর 1:30, আর এখন আমি যাচ্ছি সোনাঝুরির হাটে। প্রথম দিন হাতে কিছুটা কম সময় থাকবে, তাই এদিন সোনাঝুরি ও আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখে নিন। আমার শান্তিনিকেতন ভ্রমণ শুরু করেছিলাম শান্তিনিকেতনের বল্লভপুরে অবস্থিত প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম থেকে। শ্রী সুব্রত বসু মহাশয় দীর্ঘ 60 বছর ধরে প্রকৃতির বুক থেকে এই কাঠ, পাথর ও ব্রোঞ্জের জিনিসগুলি সংগ্রহ করেছেন, এবং সেই কারণেই এই সংগ্রহশালাটির নাম প্রকৃতি ভবন। সোনাঝুরির হাটে যাওয়ার আগে আমি এসেছি প্রকৃতি ভবনে। সোনাঝুরির হাটের ঠিক একটু আগেই এই প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এটি দর্শকদের জন্য খোলা থাকে। এখানকার এন্ট্রি ফি হলো পার হেড 30 টাকা করে, আর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আপনাদের 20 টাকা এক্সট্রা পে করতে হবে। এই সংগ্রহশালার প্রতিটি জিনিস প্রকৃতির বুকে প্রাকৃতিকভাবে সৃষ্ট ভাস্কর্যের সমাহার। কোথাও কোনোভাবে যন্ত্রপাতির মাধ্যমে কোনো ভাস্কর্য তৈরি করা হয়নি। শুধুমাত্র শিল্পী তার দৃষ্টি ও কল্পনা শক্তির মাধ্যমে ভাস্কর্যগুলির নামকরণ করেছেন। আপনারাও নিজেদের দৃষ্টির মাধ্যমে এগুলির নাম দিতে পারেন। এখানে মোট 4টে গ্যালারি রয়েছে। এই 4টে গ্যালারি ঘুরে দেখতে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। আমরা নিচে যেই গ্যালারিটা দেখে এলাম ওইখানে কিন্তু সমস্ত কিছু পাথরের এবং কাঠের, এবং ওপরে যেই গ্যালারিটাতে রয়েছি এখানে সমস্ত কিছু ব্রোঞ্জের। শান্তিনিকেতনে ঘোরার জায়গাগুলির মধ্যে অন্যতম সেরা হলো সোনাঝুরির হাট। এই হাটের নাম অনেক। যেই জায়গায় এই হাট বসে সেটির নাম খোয়াই, তাই এই হাটের নাম খোয়াইয়ের হাট। আবার শনিবার এই হাট বসে বলে একে শনিবারের হাটও বলা হয়। শান্তিনিকেতন ও তার আশেপাশের অঞ্চলের মানুষরাই সাধারণত তাদের বিভিন্ন শিল্পকর্মের সম্ভার এই হাটে নিয়ে আসেন। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হলো এই সোনাঝুরির হাট। আরও বিশেষ করে বিশ্বভারতী প্রাঙ্গণ দর্শকদের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই হাটের জনপ্রিয়তা আরও অনেকখানি বেড়ে গেছে। Oh, yeah.
সাধারণত শনি ও রবিবার এই হাট বসলেও শীতের সময় অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস সপ্তাহে 7 দিনই এই হাট বসে। তবে শনি ও রবিবারই এই হাটের জাঁকজমক থাকে সবথেকে বেশি। শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা স্টিচের শাড়ি, বাটিক প্রিন্টের জামাকাপড়, ডোকরা ও লেদারের অসাধারণ জিনিসপত্র পাবেন এই হাটে এবং সব কিছুরই দাম একদম সাধ্যেরই মধ্যে। এছাড়াও রয়েছে বেতের ও মাটির তৈরি ঘর সাজানোর নানান জিনিস এবং মহিলাদের অলংকার। তবে এই হাটে অন্য এক মাত্রা যোগ করে বাউল গান ও আদিবাসী নৃত্য। সাধারণত সূর্যের আলো যতক্ষণ রয়েছে ততক্ষণই কিন্তু এই হাট খোলা থাকে, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে কেনাকাটা করার পর সমস্ত দোকানেই আপনারা অনলাইনে ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। শান্তিনিকেতন ঘুরতে এলে সবুজ সোনাঝুরি গাছে ঘেরা রঙিন খোয়াইয়ের হাট কোনোভাবেই মিস করবেন না। সোনাঝুরির হাটে কেনাকাটারও কিন্তু আপনারা প্রচুর অপশান পাবেন। মেয়েদের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, মহিলাদের বিভিন্ন ধরনের জুয়েলারি, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস কি নেই। সত্যি বলতে পুরো একটা বেলা কিন্তু এই সোনাঝুরি হাটেই কাটিয়ে দেওয়া যায়। সেদিন দুপুরে লাঞ্চ করতে আমি চলে গেছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে। সোনাঝুরির হাটের একদম শেষ প্রান্তে রয়েছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, তারই গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চের জন্য আজকে আমি এসেছি রামশ্যাম রেস্টুরেন্টে, এটা ঠিক সোনাঝুরির হাটের পাশেই। এখানে আমি অর্ডার করেছিলাম একটা ভেজ থালি। ভেজ থালিতে ছিল বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, মুগ ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা, চাটনি, পাঁপড় ও পায়েস। এই ভেজ থালির দাম 190 টাকা। ভেজ থালির সাথে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ মাংস আলাদাভাবে অর্ডার করতে পারেন। আমি 1 প্লেট মাটন কষা অর্ডার করেছিলাম। 4 পিস মাটন কষার দাম ছিল 370 টাকা। এবার আসি খাবারের স্বাদ কেমন ছিল। সত্যি বলতে এখানে প্রতিটা খাবারের স্বাদ আমার ঠিকঠাক লেগেছে। খুব ভালো বলতে পারছি না, তবে ওনাদের ঘিয়ের স্বাদ ও গন্ধ খুবই ভালো ছিল। ভেজ থালির প্রতিটা খাবারই আপনারা যতবার খুশি নিতে পারেন। খাবারের দাম কিছুটা এক্সপেন্সিভ সাইডে হলেও সোনাঝুরির মতো ট্যুরিস্ট স্পটে যে কোনো খাবারের দাম সাধারণত বেশিই হয়। তবুও বলবো খাবারের স্বাদ আরও কিছুটা ভালো হলে দামের সাথে মানানসই হতো। খোয়াইয়ের হাটে কেনাকাটা উপভোগ করে চলে আসতে পারেন ঠিক তার পাশের শালবনে ঘেরা শালবনিতে। টোটোতে পৌঁছাতে সময় লাগবে মাত্র 2 মিনিট। দুপুরে লাঞ্চ সেরে বেলা 3:30 নাগাদ আমি পৌঁছেছিলাম শালবনিতে। খোয়াইয়ের হাট দেখে এখন আমি এসেছি শালবনিতে। খোয়াইয়ের ওইখানে যেরকম সব সোনাঝুরি গাছে ভর্তি, এইখানে কিন্তু পুরোটাই শাল গাছে ভর্তি, তাই জন্য এই জায়গাটার নাম শালবনি। বাংলা সিনেমা বেলা শেষে, পোস্ত সহ আরও বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। তাছাড়াও এই শালবনির পাশেই রয়েছে আদিবাসী গ্রাম পলাশবনি, যেখানে জনপ্রিয় ধারাবাহিক ইষ্টু কিটুমের শুটিং হয়েছিল। তবে পলাশবনি গ্রামে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশনস রয়েছে, তাই জন্য আর ওই পলাশবনি গ্রামে যাচ্ছি না। আপনারা এলে অবশ্যই করে পলাশবনি গ্রামটাও ঘুরে যাবেন।
সোনাঝুরি ও শালবনি দেখে প্রায় 20 মিনিট টোটোয় করে আমরা পৌঁছে গেছিলাম কোপাই নদী দেখতে। এই নদীর আঁকাবাঁকা প্রবাহ দেখেই কবিগুরু আমাদের ছোট নদী কবিতাটি রচনা করেছিলেন। শনি ও রবিবার এখানে এলে সোনাঝুরির মতো কোপাইয়ের তীরেও আপনারা একটি ছোট্ট হাট দেখতে পাবেন। এই নদীটিকে শাল নদীও বলা হয়। বক্রেশ্বর নদী থেকে উৎপন্ন হয়ে নদীটি বীরভূম জেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোপাই নদী ঘুরতে যাওয়ার সেরা সময় হচ্ছে সূর্যাস্তের দিকে। সেদিন আমিও কোপাইয়ের তীরে বসেই সূর্যাস্তের অপরূপ শোভা উপভোগ করেছিলাম। আর এইভাবেই শান্তিনিকেতনে আমাদের প্রথম দিনের সফর শেষ হয়। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজকে শান্তিনিকেতন ট্যুরের আমাদের দ্বিতীয় তথা শেষ দিন। শান্তিনিকেতনের বাকি থাকা দ্রষ্টব্য স্থানগুলি আজকে আমরা ঘুরে দেখব। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। টোটো চালক দাদাকে বলাই রয়েছে উনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আজকে আমরা প্রথমেই যাব কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। টোটোতে করে পৌঁছাতে সময় লাগবে 30 মিনিট। কঙ্কালীতলাতে পুজো দেবেন মনে করলে সকাল সকাল বেরোনোই ভালো, কারণ বেলা বাড়ার সাথে সাথে পূর্ণার্থীর সংখ্যাও বেড়ে যায়। স্টেশন থেকে পিক আপ ও ড্রপ সহ শান্তিনিকেতন ঘুরে দেখতে দুবেলার জন্য টোটো রিজার্ভ করতে খরচ হবে মোটামুটি 1200 থেকে 1500 টাকা। তবে উইকেন্ডে বা উৎসবের দিনগুলিতে এই ভাড়া কিছুটা বাড়ে। সকাল 7:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছাই কঙ্কালীতলায়। 51টি শক্তিপীঠের মধ্যে বীরভূম জেলায় রয়েছে 5টি পীঠ এবং তারই অন্যতম কঙ্কালীতলা। শান্তিনিকেতন ঘুরতে এসে দ্বিতীয় দিন সকালে কঙ্কালীতলায় পুজোও দিয়ে নিতে পারেন। আমরা এখন রয়েছি কঙ্কালীতলাতে। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ হলো এই কঙ্কালীতলা। কথিত আছে দেবী সতীর কাঁখাল বা কোমরের অংশ এই কঙ্কালীতলাতে পড়েছিল। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি কুণ্ড। দেবী সতীর কোমরের অংশটি এই কুণ্ডের জলেই নিমজ্জিত রাখা থাকে। চৈত্র মাসের অমাবস্যাতে সেটিকে জল থেকে তুলে পুজো করা হয় এবং পুনরায় কুণ্ডের জলে নিমজ্জিত করে রাখা হয়। আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু মন্দির যথেষ্ট ফাঁকা ছিল। এখন কিন্তু মন্দির খুব ভিড় হয়ে গেছে। বিশেষ করে শনি মঙ্গলবার দিন এবং রবিবার দিনকে এই মন্দিরে কিন্তু খুবই ভিড় থাকে। তাই আপনারা যদি শনিবার বা রবিবার এখানে পুজো দিতে আসেন তাহলে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে আসার। কঙ্কালীতলা মন্দিরের পিছনের দিকের গেট দিয়ে বেরিয়ে এলে আপনারা আবারও একবার কোপাই নদী দেখতে পাবেন। কঙ্কালীতলায় পুজো দিয়ে যে রাস্তা ধরে গেছিলাম সেই পথ ধরেই আবার ফিরে আসি শান্তিনিকেতনে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে বার্ষিক 1 টাকার বিনিময়ে 2টি ছাতিম গাছ ও 20 বিঘা জমি ইজারা নেন। পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর হাত ধরে ভারত তথা সমগ্র বিশ্বে শান্তিনিকেতনের নাম ছড়িয়ে পড়ে। কোভিডের সময় থেকেই বিশ্বভারতী প্রাঙ্গণে পর্যটকদের প্রবেশ নিষেধ। তাই জন্য টোটোয় বসেই দেখে নিয়েছিলাম পাঠভবন, আনন্দ পাঠশালা, নাট্যঘর ও কলাভবন। কলাভবনের মূল গেটের পাশেই আপনারা দেখতে পাবেন শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি করা 2টি বিখ্যাত মূর্তি।
আমি এখন রয়েছি ঠিক শান্তিনিকেতন আশ্রমের সামনে। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই অতিথি নিবাস নির্মাণ করেছিলেন। তারপরে ধীরে ধীরে সমগ্র অঞ্চলটির নাম হয়ে যায় শান্তিনিকেতন। গত সেপ্টেম্বরে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। তবে কোভিডের সময় থেকেই পর্যটকদের জন্য শান্তিনিকেতন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ হয়েছে, তাই জন্য কিছুটা খারাপ লাগছে। প্রথমবার শান্তিনিকেতন ঘুরতে এলাম, ভেতরে প্রবেশ করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তবে আশা করব সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলে এই শান্তিনিকেতন প্রাঙ্গণ আবার সবার জন্য খুলে দেওয়া হবে। শান্তিনিকেতন আশ্রমের পাশেই রয়েছে উপাসনা গৃহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর লন্ডনের দি ক্রিস্টাল প্যালেসের অনুকরণে এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। সম্পূর্ণ বাড়িটি ইটালিয়ান মার্বেল ও বেলজিয়াম গ্লাস দ্বারা নির্মিত। উপাসনা গৃহের পাশেই আছে তালধ্বজ। এটি একটি তাল গাছ, যেটিকে কেন্দ্র করে রয়েছে একটি মাটির বাড়ি। এই গাছকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর তার তাল গাছ কবিতাটি রচনা করেছিলেন। এরপর দেখে নিন তিন পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন অঞ্চলের জলকষ্ট দূর করার জন্য এখানে পুকুর কাটিয়েছিলেন। সেই মাটি এখানে 3টি স্তরে রাখা ছিল। পরবর্তীকালে সেই মাটি দিয়ে পুকুর বুজিয়ে দেওয়া হলেও সেই তিন পাহাড় নামটি আজও রয়ে গেছে। এছাড়াও বিশ্বভারতী প্রাঙ্গণের পাশেই রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র উত্তরায়ণ প্রাঙ্গণ পর্যটকদের জন্য খোলা আছে, আর এই প্রাঙ্গণেই রয়েছে রবীন্দ্র মিউজিয়াম। বিশ্বভারতী প্রাঙ্গণ পর্যটকদের জন্য বন্ধ থাকলেও বিশ্বভারতী মিউজিয়ামটা কিন্তু খোলা রয়েছে। আমি এখন এসেছি বিশ্বভারতী মিউজিয়ামে। এইখানকার এন্ট্রি ফি হলো পার হেড 70 টাকা করে। বিশ্বভারতী মিউজিয়াম সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। তবে মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। মিউজিয়ামের ভিতরে আপনারা দেখতে পাবেন কবিগুরুর পরিবার, তার কার্যকলাপ, বিভিন্ন উপহার, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র, নোবেল, শেষযাত্রার রেলের মডেল ও আরও নানা জিনিসপত্র। এছাড়াও এই উত্তরায়ণ প্রাঙ্গণেই রয়েছে বিশ্বকবির ব্যবহৃত 5টি বাড়ি ও তার ব্যবহৃত অস্টিন গাড়িটিও। এই উত্তরায়ণ প্রাঙ্গণের ভেতরেই কবিগুরু নির্মাণ করিয়েছিলেন 5টি বাড়ি: উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদীচী এবং পুনশ্চ। বছরের বিশেষ বিশেষ সময় তিনি এই বাড়িগুলিতে থাকতেন এবং আমরা যে বাড়িটি থেকে মিউজিয়াম দেখে এলাম সেই বাড়িটির নাম হলো বিপাশা। তবে এই বাড়িগুলির মধ্যে উদয়ন বাদে অন্যান্য বাড়িগুলিতে রিনোভেশনের কাজ চলছে, তাই জন্য বাড়িগুলির খুব একটা কাছে যাওয়া যাচ্ছে না, দূর থেকেই আপনাদেরকে দেখালাম। বিশ্বভারতী মিউজিয়ামের ভিতরে আপনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল থেকে শেষ জীবন পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। তাছাড়াও এখানে তার নোবেল এবং নোবেল কমিটির থেকে প্রাপ্ত স্মারকটিও রয়েছে। এই মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখতে হলে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় হাতে নিয়ে এখানে আসতে হবে। উত্তরায়ণ প্রাঙ্গণের ঠিক বিপরীতেই আপনারা দেখতে পাবেন ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই প্রাঙ্গণেই ছাতিম গাছের নিচে বসে ধ্যান করতেন। আপনারা আজও সেই ছাতিম গাছটিও দেখতে পাবেন।
বিশ্বভারতী প্রাঙ্গণ ঘুরে দেখে আমরা পৌঁছে গেছিলাম সুরুল রাজবাড়িতে। মূলত সরকার রাজবাড়ি নাম হলেও জায়গার নাম সুরুল অনুসারে এটি এখন পর্যটকদের কাছে সুরুল রাজবাড়ি নামেই বেশি পরিচিত। আমি এখন রয়েছি সুরুল রাজবাড়িতে। 1750 সালে প্রসিদ্ধ ব্যবসায়ী শ্রীনিবাস সরকার এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। সুরুল রাজবাড়ির প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার 250 বছরের বেশি পুরনো দুর্গাপুজো। এখনও প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এখানে দুর্গাপুজো হয়। এছাড়াও জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণির বহু দৃশ্যের শুটিংও এই সুরুল রাজবাড়িতে হয়েছিল। সুরুল রাজবাড়ির মূল আকর্ষণ হচ্ছে এইখানকার 250 বছরের পুরনো দুর্গোৎসব, যা শ্রীনিবাস সরকারের হাত ধরেই শুরু হয়। তাছাড়াও এই রাজবাড়ির পাশেই দুটো টেরাকোটায় তৈরি মন্দিরও রয়েছে। শান্তিনিকেতন ট্যুরে আমার শেষ গন্তব্য ছিল সৃজনী শিল্পগ্রাম। 2008 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় ভারতের পূর্বে অবস্থিত 9টি রাজ্যের শিল্পকর্ম একই ছাদের তলায় দেখানোর উদ্দেশ্যে নির্মিত হয় এই সাংস্কৃতিক কেন্দ্রটি। সুরুল রাজবাড়ি দেখে এখন আমি এসেছি সৃজনী শিল্পগ্রামে। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি এটি দর্শকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। সৃজনী শিল্পগ্রামে ভারতের 8টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জীবনযাত্রা ও শিল্পকর্ম তুলে ধরা হয়েছে। এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। প্রতিটি রাজ্যেরই নিজস্ব কুটির রয়েছে। এই কুটিরগুলিতে আপনারা সংশ্লিষ্ট রাজ্যের শিল্পের বিভিন্ন নমুনা দেখতে পাবেন। এই সমগ্র গ্রামটি অত্যন্ত সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সৃজনী শিল্পগ্রামে এই উড়িষ্যার সেকশনটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এইখানে এলে মনে হবে আপনি যেন সত্যি এক টুকরো উড়িষ্যায় চলে এসেছেন। সৃজনী শিল্পগ্রামে এলে বাংলা, ওড়িশা ও অসমের কুটিরগুলি অবশ্যই করে ঘুরে দেখবেন। তাছাড়া সোনাঝুরির মতো এখানেও আপনারা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। হাতে সময় থাকলে এই জায়গাগুলি ছাড়াও আপনারা ঘুরে দেখে নিতে পারেন বল্লভপুর ডিয়ার পার্ক
ও রায়পুর জমিদার বাড়ি। বল্লভপুর ডিয়ার পার্কে সকাল 10টার মধ্যে যাওয়াই ভালো। আর রায়পুর জমিদার বাড়ির দূরত্ব শান্তিনিকেতন থেকে অনেকটাই, তাই সেটি দেখতে যেতে হলে আপনাদের টোটো চালককে অতিরিক্ত 400 থেকে 500 টাকা দিতে হবে। আজকের ভিডিওটিতে আমি শান্তিনিকেতন 1 রাত 2 দিনে কিভাবে ঘুরে দেখতে পারবেন সেটি জানালাম। তবে আপনারা কিছুটা ভালোভাবে ঘুরতে চাইলে এই আইটিনারিটি 2 রাত 3 দিনেরও করতে পারেন। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে এই সৃজনী শিল্পগ্রাম অবশ্যই করে ঘুরে যাবেন। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটি, খুব ভালো লাগবে। এদিন দুপুরে শান্তিনিকেতনে ঘোরা শেষ করে হোটেলে ফিরে এসে লাঞ্চ করে বিকেলের দিকে ফেরার ট্রেন ধরবেন। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ট্রেন ধরলে রাতের আগেই কলকাতা পৌঁছে যাবেন। বিকেল ও সন্ধ্যের দিকে বোলপুর থেকে কলকাতা ফেরার ট্রেনের টাইম চার্টের মাধ্যমে দিয়ে দিলাম, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। 1 রাত 2 দিনের এই শান্তিনিকেতন ট্যুর প্ল্যানটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।